এই মুহূর্তে তোমাদের আমি উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের যে 142 পেজ রয়েছে সেই 142 পেজ আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এর আগে যেই ভিডিওগুলো তোমরা এখনো দেখোনি, আগের পেজগুলো অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংকে যাও, ওখান থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসবে। এবিটিএর সম্পূর্ণ সলভ তোমাদের ভূগোলের দেখো যা রয়েছে সম্পূর্ণ আমি সলভ করিয়ে দিচ্ছি। তোমরা যারা এখনো ভিডিও দেখোনি ওই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি তোমাদের করাচ্ছি এবিটিএ টেস্ট পেপারের 142 পেজ। আর যারা WBH এর কথা বলছো, তো সেই WBH এর যে টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট পেপারটি অবশ্যই আমি করাবো। তবে এই এবিটের আর বাকি কয়েকটি তোমাদের সেট আছে, সেই সেটগুলো করানোর পর তোমাদের কিন্তু WBH এ তোমরা টেস্ট পেপারের ওটাও সলভ তোমরা পেয়ে যাবে। তবে এই ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও, তোমাদের দেখবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখে নাও তোমাদের রয়েছে 142 পেজ। দেখো আমার মাথার উপরে তোমরা ফলো করো, 142 পেজ এসি 142। তো আমরা ভূগোলের সাইটটি আমরা এক এক করে দেখে নিচ্ছি ভূগোলের মধ্যে রয়েছে। দেখো প্রথম কোশ্চেন, দেখো আমরা প্রথমে জানি তোমাদের 21টি রয়েছে, সেই 21টি এমসিকিউ আমরা একবার দেখে নিচ্ছি, তারপরে আমি তোমাদের এসিকিউ গুলো পরপর আমি উত্তরগুলো বলে দেবো এবং টাইপ করা তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে, ফার্স্ট কোশ্চেন, ভৌমজলের প্রধান উৎস কি? দেখো আমরা জানি ভূগর্ভে যে জল থাকে তাকে ভৌমজল বলে, অথবা শিলার মধ্যে বা মাটির মধ্যে যে জল থাকে তাকে ভৌমজল বলে। তো এই ভৌমজলের উৎস কি? উৎস হলো মানে সোর্স। তুষারপাত, জলীয় বাষ্প রয়েছে, নদী প্রবাহ রয়েছে, আর বৃষ্টিপাত রয়েছে। উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, বৃষ্টিপাত ও তুষার গলা জল। মেইনলি কিন্তু বৃষ্টিপাত ও তুষার গলা জল, তার মানে এখানে বৃষ্টিপাত আছে, শুধু বৃষ্টিপাত, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, চুনা পাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে কি বলে? আমরা জানি স্টালাকটাইট, যেটি ঝুলছে চুনা পাথরের গুহাতে, যেটি ঝুলছে কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে তোমরা জানো গুহার ছাদ থেকে যেটা ঝুলছে সেটাকে বলে স্টালাকটাইট, আর নিচ থেকে যেটা উঠছে সেটাকে বলে স্টালাকমাইট। ঠিক আছে, তো অবশ্যই উত্তর কিন্তু হবে স্টালাকটাইট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তিনে বলা হয়েছে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় সেটির নাম কি? সেটির নাম কিন্তু ফিয়ট উপকূল। তোমরা জানো ফিয়ট উপকূলের আকৃতি ইংরাজি ইউ অক্ষরের মতন, তো ডিটেলস বললে অনেক সময় লাগবে। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে চারে বলা হয়েছে গতিশীল ভারসাম্য মানে ডাইনামিক ইকুইলিব্রাম থিওরি। এই ডাইনামিক ইকুইলিব্রাম থিওরি বা গতিশীল ভারসাম্য তত্ত্বটি কে দিয়েছে? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে হ্যাগ, জেটি হ্যাগ। সি ইজ দ্য কারেক্ট আনসার, জেটি হ্যাগ, সি। এরপরে দেখে নিচ্ছি পাঁচে বলা হয়েছে নদী বদ্বীপ ও পলল বেজনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালী সেটির নাম কি? দেখো নদী যেই বদ্বীপ কিংবা পলল বেজনীতে কেন্দ্র মুখী এটা হবে না, তারপরে কেন্দ্র বিমুখ এটাও হবে না, বিনুনিরূপী জলনির্গম প্রণালী এটাই হবে, বিনুনিরূপী জলনির্গম প্রণালী, সি ইজ দ্য কারেক্ট আমাদের আনসার। তাহলে আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের ছয়ে বলা হয়েছে কি দেখে নাও, বলা হয়েছে মৃত্তিকার জৈব স্তর হলো কোনটি? দেখো মৃত্তিকার এ, বি, সি এবং ডি স্তর। উত্তর কিন্তু হবে এ স্তর। ঠিক আছে, বি স্তরে কিন্তু খনিজ পদার্থের পরিমাণ বেশি দেখা যায়, কিন্তু এ স্তরে জৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি দেখা যায়। তারপরে রয়েছে দেখো একটি অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কি? দেখো একটি অনাঞ্চলিক মৃত্তিকা এখানে রয়েছে পলল মৃত্তিকা, চার্নজেম মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। উত্তর কিন্তু হবে তোমাদের পলল মৃত্তিকা। এই পলল মৃত্তিকায় তোমাদের দেখো পলল মৃত্তিকা কিংবা লোয়েস মৃত্তিকা, এটি একটি অনাঞ্চলিক মৃত্তিকা। ঠিক আছে, এটি স্থায়ীভাবে গঠিত হয় না, এখানে এর কোনো স্তর গঠন করে না, এটি যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। ঠিক আছে, তো উত্তর কিন্তু হবে তোমাদের পলল মৃত্তিকা কিংবা লোয়েস মৃত্তিকা, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আটে বলা হয়েছে হেরিকেন। এই হেরিকেন সৃষ্টি হয় যে সাগরে সেটির নাম কি? দেখো হেরিকেন সৃষ্টি আমরা জানি যে ক্যারিবিয়ান সাগরে হবে, হ্যাঁ ক্যারিবিয়ান সাগরে। উত্তর কিন্তু হবে ক্যারিবিয়ান সাগরে, তার কারণ চীন সাগরে টাইফুন, জাপান সাগরে হবে না, দেখো ভূমধ্য সাগর হবে না, উত্তর কিন্তু হবে ক্যারিবিয়ান সাগরে বা ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হেরিকেন সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের নয়ে দেখে নিচ্ছি ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কিসে? উত্তর বলে দিচ্ছি ডবসন এককে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন দেখে নাও তোমাদের 10 বলা হয়েছে লিথোফাইট উদ্ভিদ দেখা যায় কোথায়? তোমরা জানো লিথোফাইট উদ্ভিদ যেটি মানে পার্বত্য অঞ্চলে যেখানে শিলার গাত্রে জন্মায়। উত্তর কিন্তু হবে দেখো পাইন কিন্তু আমরা জানি পার্বত্য অঞ্চলে দেখা যায়, তার মানে উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 11তে বলা হয়েছে জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা হটস্পট বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি কে প্রথম ব্যবহার করে? নরম্যান মায়ার্স। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, নরম্যান মায়ার্স। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে
কত রয়েছে 12। 12তে বলা হয়েছে খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হলে তখন তাকে কি বলে? দেখো খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হলে দেখো কত পার্সেন্ট হবে এই কোশ্চেনটি। হ্যাঁ, এই কোশ্চেনটি তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবে। তোমরা কিন্তু বই খুললে এটা পেয়ে যাবে, তথাপি তোমাদের কিন্তু কমেন্টের জন্য আমি কিন্তু রাখলাম। ঠিক আছে, এটি কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে 12 নম্বর কোশ্চেনটি। খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় কত? দেখো না 25% রয়েছে, 40% রয়েছে, 50%, 75% রয়েছে। আমি উত্তর বলবো না, তোমরা কমেন্ট করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলেছে তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত সেটির নাম কি? সেটি কিন্তু দেখো গোলাপি কলার ওয়ার্কার। সি ইজ দ্য কারেক্ট আনসার, গোলাপি কলার ওয়ার্কার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের অপারেশন ফ্ল্যাট। ওই অপারেশন ফ্ল্যাট যে বিপ্লবের সাথে যুক্ত সেটি কি? সেটি কিন্তু অপারেশন ফ্ল্যাট কথার মানে হলো কিন্তু শ্বেত বিপ্লব। ঠিক আছে, শ্বেত বিপ্লব বা দুগ্ধ বিপ্লব। তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে 15তে বলা হয়েছে ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটির কোথায়? দেখো উত্তর হবে নেপানগরে। এটি কিন্তু নগরে এটি কিন্তু রয়েছে এমপি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে নেপানগর। এটি কিন্তু ভারতের প্রথম কাগজ কল কিন্তু। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16তে বলা হয়েছে বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশ কোনটি? দেখো বিশ্বের পোশাক উৎপাদন এবং রপ্তানিতে কিন্তু ভারত কিন্তু এখন প্রথম আছে। তবে তোমরা ডেটা দেখে নেবে। তবে বর্তমানে কে আছে? মার্কিন যুক্তরাষ্ট্র আছে না চীন আছে? তবে বিশ্বের পোশাক উৎপাদন ও রপ্তানিতে দেখো বিশ্বে কিন্তু প্রথম রয়েছে ভারত। আর তোমরা যদি বর্তমানে পেয়ে থাকো নিউ ডেটা অনুসারে, সেই ডেটা অনুসারে আমাকে বলবে মার্কিন যুক্তরাষ্ট্র না চীন। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের কত 17তে বলেছে বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি? আর উত্তর হবে রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 8এ বলা হয়েছে বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশের নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু ব্রাজিল। ঠিক আছে, উত্তর কিন্তু হবে ব্রাজিল। তোমার উত্তর সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে 19এ বলা হয়েছে ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি গড়ে ওঠে সেটির নাম কি? দেখো ভারতের উর্বর সমতল ভূমিতে কিন্তু গড়ে ওঠে কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতি। উত্তর কিন্তু হবে দেখো সমতল উর্বর ভূমিতে গোষ্ঠীবদ্ধ, 20 দ্য কারেক্ট আনসার। আর রেল লাইনের দুপাশে, রাস্তার দুপাশে, নদীর দুপাশে হলে কিন্তু রৈখিক জনবসতি। আর পার্বত্য অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত জনবসতি দেখা যায়। আর হ্যামলেট কথার মানে হলো ক্ষুদ্র গ্রাম। 2 থেকে 25টি ঘর নিয়ে গড়ে ওঠা গ্রামকে হ্যামলেট বা ক্ষুদ্র গ্রাম বলে। তার মানে উত্তর কিন্তু হবে বি। এরপরে দেখে নিচ্ছি দেখো অতীতে স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে কি বলে? নেক্রোপলিস। উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার, নেক্রোপলিস। এরপরে রয়েছে 21 বলা হয়েছে লাস্ট এমসিকিউ লাস্ট ছত্তিশগড়ের প্রধান শিল্প কোনটি? দেখো কাঠ শিল্প, রেশম শিল্প, লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প। উত্তর কিন্তু হবে লৌহ ইস্পাত শিল্প ছত্তিশগড়ের প্রধান শিল্প। এরপরে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এসএকিউ। এই এসএকিউ গুলোর পুরো টাইপ করে আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। দেখে নাও অ্যাকুইফার কাকে বলে, পোলজে কাকে বলে, অ্যাটল কাকে বলে। চলো দেখে নাও যাক টোটাল এসএকিউ গুলো। 142 পেজের এবিটিএ টেস্ট পেপারের 142 পেজের পুরো উত্তরগুলো দেখে নাও। অ্যাকুইফার কাকে বলে? দেখো এর আগের পেজগুলোতে কিন্তু হয়েছিল ভূপৃষ্ঠের নিচে প্রবেশ্য শিলাস্তরের ভূপৃষ্ঠের নিচে প্রবেশ্য শিলাস্তরের পর অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে জল চুয়ে প্রবেশ্য শিলাস্তরে জমা হয়। এই সঞ্চিত জলকে অ্যাকুইফার বলে। দেখো এটি একটা শিলার স্তর রয়েছে। ঠিক আছে, এখানেও একটি শিলার স্তর রয়েছে, এখানেও একটি শিলার স্তর রয়েছে। তো এটি হলো অপ্রবেশ্য মনে করো শিলার স্তর, এটিও অপ্রবেশ্য শিলার স্তর রয়েছে। তারপরে রয়েছে দেখো এটি প্রবেশ্য শিলা স্তর। এই প্রবেশ্য শিলা স্তর দেখো এর মধ্যে ভূপৃষ্ঠের যে কোনো একটা জায়গা দিয়ে, দেখো ভূপৃষ্ঠের যে কোনো একটা জায়গা দিয়ে কিন্তু বৃষ্টির জল প্রবেশ করে। তার মানে উপরে এবং নিচে থাকবে অপ্রবেশ্য শিলা, তার মাঝখানে থাকবে প্রবেশ্য শিলা। তো তোমরা সেটাকে কিন্তু আবদ্ধ অ্যাকুইফার বলা হয়, তাকে কিন্তু আবদ্ধ অ্যাকুইফার বলা হয়। আর এখানে বলেছে কি দেখো অ্যাকুইফার কাকে বলে। দেখো আমি বলবো শিলার মধ্য দিয়ে বা মৃত্তিকার মধ্য দিয়ে জল চুয়ে চুয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয় বা প্রবেশ করে বা স্থানান্তরিত হয়, তখন সেই শিলাস্তরে জল সঞ্চিত থাকে, তখন একে অ্যাকুইফার বলা হয়। তবে অ্যাকুইফারের নিচে কিন্তু অপ্রবেশ্য শিলা থাকতে হবে। ধরো এটা প্রবেশ্য শিলা, এটা ধরো প্রবেশ্য শিলা স্তর। ঠিক আছে, এর নিচে কিন্তু রয়েছে অপ্রবেশ্য শিলা স্তর। এই অপ্রবেশ্য শিলার মধ্য দিয়ে কিন্তু জল যেতে পারবে না, তার মানে এই প্রবেশ্য শিলা স্তরকে বলা হয় অ্যাকুইফার। এরপরে রয়েছে পোলজে কাকে বলে। দেখে নাও পোলজে বলা হয়েছে কাস্ট রেপ হবে। কাস্ট অঞ্চলে উভালার চেয়ে বড় আকৃতির পাড়
পাড়যুক্ত গর্তগুলোকে পোলজে বা পোলজি বলে। দেখো পোলজে কথার মানে হলো কাস্ট অঞ্চলে চুনাপাথরযুক্ত অঞ্চলের যে দ্রবণ কার্যের ফলে বা ক্ষয়কার্যের ফলে যে উবালা তৈরি হয়, সেই উবালার চেয়ে বড় আকৃতির গর্তগুলো বা গহ্বরগুলোকে পোলজে বলা হয়। ঠিক আছে, এরপরে আর আরেকটা শব্দ তোমরা মাথায় রাখবে, পোনর। পোনর কিন্তু একটা কথা আছে, পোনর। ঠিক আছে, ওই কাস্ট বা চুনাপাথরযুক্ত অঞ্চলে যে শৃঙ্খল বা সোয়ালহোল রয়েছে, সেই শৃঙ্খল বা সোয়ালো হোল দিয়ে যখন বৃষ্টির জল বা তুষার গলার জল যখন ভূগর্ভে প্রবেশ করে বা নদীর জল যখন ভূগর্ভে প্রবেশ করে, তখন এর পথগুলোকে বলা হয় পোনর। এরপরে দেখো এর বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। অ্যাটল কাকে বলে দেখে নাও। অ্যাটল, দেখো উপকূল থেকে বহু দূরে দ্বীপ বা দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে উপহ্রদ বেষ্টিত বৃত্তাকার প্রবাল প্রাচীরকে অ্যাটল বলা হয়। মালদ্বীপ একটি কিন্তু অ্যাটলের উদাহরণ। দেখো কোনো দ্বীপকে কেন্দ্র করে যখন কোনো প্রবালগুলি চারিদিকে বেষ্টন করে যখন দ্বীপকে কেন্দ্র করে চারিদিকে বেড়ে ওঠে, তখন তাকে কিন্তু অ্যাটল বলা হয়। ঠিক আছে, এটি কিন্তু কোনো দ্বীপ হতে পারে, কোনো আগ্নেয়গিরি হতে পারে। তো এরপরে দেখে নাও পুরোদেশীয় বাঁধ অথবা দিয়ে পুরোদেশীয় তটভূমির সংজ্ঞা দাও। সম্মুখ তটভূমির নিম্নসীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে পুরোদেশীয় তটভূমি বলে। তোমরা জানো, তোমরা কিন্তু ওই চিত্র তোমরা দেখলে বুঝতে পারবে। কেরলের উপকূলে পুরোদেশীয় বাঁধের পেছনে কিন্তু বহু সংখ্যা দেখা যায়। মানে কেরলের উপকূল যে রয়েছে, উপকূলে পুরোদেশীয় বাঁধের পেছনে বহু সংখ্যায় কিন্তু এই দেখো পুরোদেশীয় তটভূমি দেখা যায়। এরপরে রয়েছে নদী মঞ্চ কাকে বলে বা নদী মঞ্চ। দেখে নাও তিনে কি রয়েছে, তিনে রয়েছে নদী মঞ্চ। নদীর মধ্যগতিতে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, নদীর উভয় তীরে অনেকগুলো একাধিক ধাপযুক্ত বা মঞ্চযুক্ত ভূভাগ দেখা যায়, একে নদী মঞ্চ বলে। দেখো কোনো নদী যখন প্রবাহিত হবে, শীতের সময় যাদের নদীর পাশে বাড়ি তারা বুঝতে পারবে, এটুকু জল মাত্র, নদীতে এটুকু জল। আর নদীর দুপাশে তীরবর্তী অঞ্চলে সিঁড়ি বা ধাপের মতো এক ধরনের মঞ্চ দেখা যায়। এগুলো বালি নুড়ি জমা হয়ে এই মঞ্চ তৈরি করে, একে নদী মঞ্চ বলা হয়। পূর্ববর্তী নদী কাকে বলে দেখে নাও। কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্বেকার প্রবাহ বজায় রাখে, তাকে পূর্ববর্তী নদী বলে। সিন্ধু গঙ্গা প্রভৃতি এর উদাহরণ। রেগুলিত কাকে বলে, পাঁচে রেগুলিত। দেখো মাটি গঠনের প্রথম পর্যায়ে আদি শিলা যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই শিলাচূর্ণ পদার্থ ভূত্বকের উপর শিথিলভাবে এক পাতলা নরম স্তরণ তৈরি করে, একে কিন্তু রেগুলিত বলা হয়। রেগুলিত কথাটি প্রথম ব্যবহার করে মেরিল প্রথম এই কথাটি ব্যবহার করে। এলুভিয়েশন কাকে বলে অথবা দিয়ে রয়েছে, যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরে স্তর থেকে অপসারিত খনিজ পদার্থ নিচের স্তরে সঞ্চিত হয়, তাকে ইলুভিয়েশন বলে। আর মৃত্তিকার বি-স্তর গঠন করে, মানে মৃত্তিকার বি-স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়। আর এই স্তরকে কিন্তু সঞ্চিত ভান্ডারও বলা হয়। এরপরে রয়েছে ঘূর্ণবাদের চক্ষু। দেখো তোমরা কিন্তু পুরো তোমরা যারা পিডিএফ নেবে, দেখো আমার সাজেশন আমি বলে দিচ্ছি। দেখো এই সাজেশনের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ পাচ্ছ, প্রত্যেকটা অধ্যায়ের এসিকিউ পাচ্ছ, প্রত্যেকটা অধ্যায়ে ব্রড কোয়েশ্চেন বা অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন পাচ্ছ। তার মানে উত্তর সহ পাচ্ছ তোমরা সাজেশন 2025। আর এই 2025 সালের সাজেশন যারা নেবে, তোমাদের জন্য সব থেকে বড় অফার হলো এবিটিএ। এই বিটিএ যে টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপারের কিন্তু দেখো তোমরা পুরো ফুললি উত্তর সহ পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। ফ্রিতে পেয়ে যাবে। তবে মাথায় রাখবে এনবি নোটবুক করে রাখো তোমরা। যারা এই পিডিএফ নেবে, আমার সাজেশনের যারা পিডিএফ নেবে, তারাই কিন্তু এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তবে কেউ বলবে না যে এবিটিএ টেস্ট পেপার উত্তরগুলো আমাকে সেন্ড করুন। যারা কেবল এই সাজেশন পিডিএফ নেবে, তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে তাদের পাঠিয়ে দেবো এই সাজেশন পিডিএফ। তবে তার জন্য কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, আমি বলে দিচ্ছি 165। যারা নেওয়ার ইচ্ছে আছে তারাই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে। চলো এরপরে দেখে নিচ্ছে ঘূর্ণবাদের চক্ষু। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলা হয়। আর ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলে দেখো এই যে ঘূর্ণবাদ রয়েছে, ঘূর্ণবাদের চক্ষু, এই চক্ষুর এখানে কিন্তু বায়ু চাপ নিম্ন থাকে, বায়ু কিন্তু চলাচল করে না। ঠিক আছে, এই যে এই অঞ্চলটা
অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলা হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে রয়েছে অথবা দিয়ে ওজোন গহ্বর বলতে কি বোঝো? দেখো বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে, আবার বলছি বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক থাকে। এই স্তরটি বর্তমানে সিএফসি গ্যাস কিংবা কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত ব্যবহারের ফলে এই ওজোন স্তর ধীরে ধীরে পাতলা বা হালকা হয়ে যাচ্ছে, চির ধরেছে, ফাটল ধরেছে, গহ্বর তৈরি হয়েছে, তখন এই স্তরকে বলা হয় ওজোন গহ্বর। ঠিক আছে, তো এই ওজোন গহ্বর কোনো জায়গায় পাবে কিন্তু তোমরা 12 থেকে তোমরা 50 কিলোমিটারও পাবে, কিন্তু মেনলি 15 থেকে 25 কিলোমিটারের মধ্যে কিন্তু এর ওজোন গহ্বরের ঘনত্ব সব থেকে কিন্তু বেশি, মানে ক্ষয়ের পরিমাণ সব থেকে বেশি, বা এখানে ওজনের স্তরের ঘনত্ব সব থেকে বেশি দেখা যায় 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে। তার মানে এক কথায় বলবে বর্তমান যুগে সিএফসি গ্যাস কিংবা কার্বন ডাই অক্সাইড অত্যাধিক ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধীরে ধীরে পাতলা বা হালকা হয়ে যাচ্ছে, সেই ওজোন স্তরে ফুটো বা চির ধরেছে, পাতলা হয়ে যাচ্ছে, এই ঘটনাকে ওজোন গহ্বর বা ওজোন হোল বলা হয়। ঠিক আছে, এরপরে রয়েছে লবণাম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য কি? দেখো লবণাম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, দেখো লবণাক্ত উদ্ভিদ সমুদ্রের উপকূলবর্তী নোনা মৃত্তিকায় জন্মায়, একটা উদ্ভিদ বললাম। লবণাম্ব উদ্ভিদের জরায়ুস অঙ্কুরোদ্গম দেখা যায়, অর্থাৎ বীজের মধ্যেই যে বীজ রয়েছে সেই বীজের মধ্যেই কিন্তু অঙ্কুরোদ্গম হয়। আর তিন হলো লবণাম্ব উদ্ভিদের ঠেসমূল এবং শ্বাসমূল দেখা যায়। 4 লবণাম্ব উদ্ভিদ সাধারণত দেখো বর্ষার সময় কিন্তু অঙ্কুরোদ্গম হয়। ঠিক আছে, এগুলো কিন্তু। আর লবণাম্ব উদ্ভিদে দেখো তোমরা জানো অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। লবণাম্ব উদ্ভিদের পাতাগুলো ডিম্বাকার হয়, রসালো হয়, শিরা আকার হয়। তারপরে বলতে পারো লবণাম্ব উদ্ভিদগুলো খর্বাকার হয়, খর্বাকার মানে নাটা। ঠিক আছে, এরপরে রয়েছে রেড ডাটা বুক কাকে বলে? দেখো পৃথিবীর যে সমস্ত বিপন্ন বা বিলুপ্ত প্রায়, কি বললাম, বিপন্ন কিংবা বিলুপ্ত প্রায় যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো রয়েছে, সেগুলো কোনো বইতে যখন লিপিবদ্ধ করা থাকে তখন তাকে রেড ডাটা বুক বলে। ঠিক আছে, কি বললাম, পৃথিবীতে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো রয়েছে যেগুলো বিপন্ন বা বিপদগ্রস্ত, সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোকে যখন আইইউসিএন কি করে বলতো, কোনো বইতে বা পুস্তকে যখন নথিভুক্ত করে তখন তাকে কিন্তু রেড ডাটা বুক বলা হয়। এরপরে রয়েছে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? দেখো পার্বত্য অঞ্চলে ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য মুষলধারে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তখন তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। একে ইংলিশে বলা হয় ক্লাউড ব্লাস্ট রেইনফল। ঠিক আছে, এরপরে রয়েছে ট্রাক ফার্মিং। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী অঞ্চলে বা পৌর উপকণ্ঠে যে সমস্ত দেখো ফুল ফল শাকসবজি ইত্যাদি চাষ করা হয়, সেই ফুল ফল শাকসবজি ইত্যাদি যেগুলো দৈনন্দিন ট্রাকে করে যখন শহরে বা মূল নগরে কি করা হয়, যখন ট্রাকে করে নিয়ে যাওয়া হয় তখন তাকে ট্রাক ফার্মিং বলে। কি বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকে বিশেষ করে কি করে বলতো, শহরের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যখন ট্রাকে করে সেই সমস্ত শাকসবজি ফলমূল তরি তরকারি যখন ট্রাকে করে নিয়ে যাওয়া হয় তখন তাকে ট্রাক ফার্মিং বলে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পরে কোশ্চেন, দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে? দেখো উত্তর কিন্তু হবে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করে। আর দেখো আর বিশ্বের কটন প্রোডাকশন ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার। তার মানে দেখো দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানি করে কিন্তু ভারত বিশ্বে এখন বর্তমানে 2024 সালের অনুসারে কিন্তু ভারত দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানি করে। আর দেখো সুতি পোশাক উৎপাদনে ভারত কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয়, কিন্তু রপ্তানিতে রয়েছে প্রথম 2024 সালের অনুসারে কিন্তু বলছি আমি। এরপরে অনুসারী শিল্প কাকে বলে? দেখো কোনো প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন ছোট ছোট শিল্পগুলো গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। অথবা বলতে পারো মূল শিল্পকে কেন্দ্র করে পাশাপাশি যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন রয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে অসংখ্য অনুসারী শিল্প গড়ে উঠেছে। তারপরে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে উঠেছে, এগুলো অনুসারী শিল্প। স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, এই স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রয়েছে? উত্তর কিন্তু হবে নিউ দিল্লি।
ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 12 নম্বরের কোশ্চেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘের নাম কি? উত্তর কিন্তু হবে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি 1995 সালে তৈরি হয়। ঠিক আছে, তো এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম কিন্তু ছিল গ্যাট, GATT, গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট টেরিফ অন ট্রেড। কি বললাম? জেনারেল এগ্রিমেন্ট টেরিফ অন ট্রেড, এটার আগের নাম ছিল। বর্তমানে কিন্তু WTO 1995 সালে গঠিত হয়। এটি হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সংস্থা। এরপরে রয়েছে অতি বিরল জনবসতি কাকে বলে? পৃথিবীর যে সমস্ত অঞ্চলের মানে জমির তুলনায় জনসংখ্যার পরিমাণ কম, কিংবা বলতে পারো পৃথিবীর যে সমস্ত দেশগুলো, পৃথিবীর যে সমস্ত দেশে জনসংখ্যা জমির তুলনায় এবং প্রাকৃতিক বা সাংস্কৃতিক সম্পদের তুলনায়, কি বললাম? প্রাকৃতিক কিংবা সাংস্কৃতিক সম্পদের তুলনায় কি বলতো জনসংখ্যার পরিমাণ কিন্তু কম, তাকে বলা হয় অতি বিরলতা। বোঝা গেল? তার মানে বলতে পারো অস্ট্রেলিয়া বলতে পারো, তারপরে রাশিয়া বলতে পারো, এগুলো কানাডা বলতে পারো। তার মানে যে সমস্ত দেশে প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম, তাকে অতি বিরলতা বলে। যা বুঝতেই পারছো, অস্ট্রেলিয়া একটা বিশাল একটা দেশ, আমরা জানি, তাই না? তো এই দেশে দেখো জনসংখ্যার তুলনায় কিন্তু প্রাকৃতিক সম্পদ বেশি। প্রাকৃতিক সম্পদ কিন্তু বেশি। তাই এই সমস্ত দেশে অতি জনবিরলতা দেখা যায়। প্রত্যেক বর্গ কিলোমিটারে মাত্র 3 জন লোক বসবাস করে অস্ট্রেলিয়ায়। ঠিক আছে, আর আমাদের ভারতবর্ষে কিন্তু 282 জন লোক কিন্তু বাস করে আমাদের ভারতবর্ষে। 200 না 300 আমাকে একটু কমেন্ট করে জানাবে তো, 200 না 300? ঠিক আছে, 200 না 382 জন আমাদের ভারতবর্ষে প্রত্যেক বর্গ কিলোমিটারে, আমার এই মুহূর্তে মনে নেই, তোমরা জানিয়ে দিও। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে, আমি দেখে নিচ্ছি, একটু মাউসটা দিয়ে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ভারতের একটি মাত্র টিন উৎপাদক রাজ্যের নাম কি? উত্তর কিন্তু হবে ছত্তিশগড় ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য। উন্নয়নের 2টি শর্ত কি? দেখো, উন্নয়ন হতে গেলে সেই দেশের শিক্ষা, সংস্কৃতি এগুলো উন্নত হওয়া দরকার। কি বললাম? উন্নয়নের 2টি শর্ত। উন্নয়ন হতে গেলে কোনো দেশের শিক্ষা, সংস্কৃতি উন্নতি হতে হবে, এটি একটা শর্ত। তো দ্বিতীয়ত, উন্নয়ন কোনো দেশের উন্নয়ন হতে গেলে সেই দেশের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকতে হবে, এগুলো। ঠিক আছে, এছাড়া তোমরা বলতে পারো, দেখো 3 নম্বরে, একটি অর্থনৈতিক উন্নয়ন বা মানুষের আয় বৃদ্ধি হতে হবে বা থাকতে হবে। তারপরে রয়েছে সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন, যার মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা ও জনসেবা, এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে, তবেই উন্নয়ন কিন্তু সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই আমার সাজেশন নেবে দেখেই নাও। এইচএস জিওগ্রাফি, MCQ, SAQ, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন রয়েছে, মানে বড় প্রশ্ন 7 নম্বরে রয়েছে, আর সাজেশন আনসার 2025 সালের জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই ABTA টেস্ট পেপারের যেটা রয়েছে, ABTA টেস্ট পেপারের সম্পূর্ণ তোমরা সলভ পেয়ে যাবে যারা আমার এই PDF নেবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও, আর পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা অবশ্যই ওয়েট করো, তোমরা কিন্তু রেগুলার পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।